ঠিক আছে, আমরা আমরা এই পর্বের প্রশ্ন উত্তরগুলি একটু তাড়াতাড়ি করছে, কারণ আপনাদের জন্য আমাদের অনেক প্রশ্ন রয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনার কাছ থেকেও জানতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স আপনি কেমন দেখছেন, কোন জায়গায় ভালো হয়েছে, কোন জায়গায় মাঝারি হয়েছে, কোন জায়গায় একেবারে খারাপ হয়েছে, আপনি যদি বলেন। আসসালামু আলাইকুম। মানুষের সাথে সম্পৃক্ততা, একটা গভর্নমেন্ট করতে হলে আপনার এক্সপার্টিজও লাগবে, আপনার আবার সম্পৃক্ততা থাকে এরকম মানুষও লাগবে। সো এই সরকারের সবচেয়ে বড় অসুবিধাটা আমি যেটা দেখতে পাই যে জনগণের সাথে ওই কানেক্টিভিটিটা এই সরকারের নেই। ওই যে কানেক্টিভিটির যে ব্যাপারটা, মানুষের সাথে যে সম্পৃক্ততা, সেক্ষেত্রে এই সরকারের জায়গাটা ঠিক না। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে রাজনীতিবিদদের সম্পৃক্ততা বা রাজনীতিবিদদের সাথে আলাপ, বিকজ সত্যি কথা বলতে 200 রানের যদি ম্যাচ থাকে তাহলে লাস্ট এক ওভারে হয়তো ওনারা 20 রান করেছে। 180 রানের ফাউন্ডেশন কিন্তু রাজনীতিবিদরা বা বিভিন্ন ক্ষেত্রের মানুষরা বা গত 15 বছরে হয়েছে। তো ওই একটা অ্যাটিটিউড এই সরকারের প্রথমে ছিল, যেটা আমাদের আন্দোলন, আমরা করব, আমরা যা ইচ্ছা তাই করব। এই কারণে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়। আজকে 2 মাস সরকারের সাথে বসা হয়েছে, আমার সাথে একবার দেখা হয়েছে, সাকিব ভাইদের সাথে 2 বার বসা হয়েছে, আমাদের সাথে নাকি আবার 19 তারিখে বসবে। প্রথম দেখাটা ছিল শুধুমাত্র 15ই আগস্টের মর্যাদা কি হওয়া উচিত না উচিত সেটা নিয়ে। তো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি প্লাস কমিশন করার যে কথা ছিল পরবর্তীতে আমাদের সাথে বসবে। এখন ফর সাম রিজন সরকার রিয়েলাইজ করে যে আগেই আমাদের জন্য বসা উচিত, বিকজ ওনারা যে ফোর্সটা বানাচ্ছে বা যাই করছে, আমরা রাজনীতি করি, আমরা যদি ইনশাল্লাহ পার্লামেন্টে যাই, আমাদের জন্যই তো এটা। তো সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে যদি সম্পৃক্ততা না করে, এই সরকারের এই বাস্তব মানা উচিত যে নো পার্লামেন্ট ক্যান বাইট ইটস সাকসেসেস। আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যেটা কোন স্পেসিফিক কারণ কি মনে হচ্ছে যে আপনাদেরকে সম্পৃক্ত করবে না সংস্কারের ক্ষেত্রে, বা মানে করবে যে না, এটার কোনো লক্ষণ কি আপনি দেখছেন? আমি সেটা বলি না, আমি বলছি সরকার কনফিউজ ছিল, প্রথমে করতে চাই নাই, পরে আবার রাজনৈতিক দলদের সাথে আলাপ হয়েছে। যে আমাদের সংস্কার প্রস্তাব করার মতো প্রিপারেশন আমরা 8-10 দিন পেয়েছি, ওরকম আমরা পাইনি। আমরা বেসিক কিছু হয়তো গাইডলাইন দিব। তারপর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলছি, ভাইও যেটা বলেন, সাকিব ভাই খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, সেটা হলো এই যারা শহীদরা মারা গিয়েছেন, ওনাদের রিহ্যাবিলিটেশন, ওনাদের পরিবারের রিহ্যাবিলিটেশন, যারা আহত হয়েছে, এই ব্যাপারে কিন্তু আমরা এখনো কিছু জানতে পারি না। প্লাস এই যে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা তো খারাপ হয়ে যাওয়া, এবং আইন শৃঙ্খলা বাহিনী তো পুলিশ করবে, সো পুলিশ ছিল দৃশ্যমান সরকার, স্বাভাবিকভাবেই মানুষের একটা ক্ষোভ ছিল পুলিশের উপর, সেই ক্ষোভটাকে কমিয়ে নিয়ে আসে। দেখুন এত পুলিশ মারা গিয়েছে, কেউ বলতেও পারে না কত পুলিশ মারা গিয়েছে, একটা অজ্ঞাত মামলাও হয় নাই পুলিশের। প্লাস পুলিশের অনেক পরিবার, আমার কাছে কালকে 4 জন পুলিশ আসছিলেন, বলেন পার্থ ভাই রাজারবাগে যে দেখি বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে একটা কমিশন গঠন করা, একটা টাকা দেওয়া ওনাদের চিকিৎসার জন্য। সব পুলিশ তো খারাপ না, ঠিক আছে, যারা পুলিশরা হত্যা করেছে, হারুন টাইপ, বেনজির টাইপ, বিপ্লব টাইপ, আপনি তাদেরকে আলাদা করেন। বাট ওই আমলের সব পুলিশকে যদি আপনি বাদ দিতে চান, এটা তো পুলিশের তো এই ইমেজ যদি বিল্ড আপ না করে, তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী আপনার কিভাবে কাজ করবে? তো এই জায়গাগুলিতেই আসলে রাজনীতিবিদের পরামর্শ কিংবা একটা পলিটিক্যাল কাউন্সিল থাকা দরকার ছিল, যেখানে আমরা এই জিনিসগুলিকে হেল্প করতে পারতাম। এই সরকারকে আমরা হেল্প প্রথম থেকে করছি, এই সরকার ফেল করলে আমাদের ব্যর্থতা সবচেয়ে বেশি হবে, কিন্তু এটাই সরকারের উপলব্ধি করা উচিত। আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, আমি একটু যুক্ত করব। জি, আপনি করেন। দ্বিতীয় প্রশ্নটা আসলে প্রথম প্রশ্নের সাথে খুব রিলেটেড, কিন্তু আমি এই প্রশ্নটার জায়গায় প্রথমে আন্দালিব রহমান পার্থর কাছে আসতে চাই, তারপরে আমরা সাকিবের কাছে আসবো। ব্যারিস্টার পার্থ, দ্বিতীয় প্রশ্ন, কারণ সাকিব ভাই দ্বিতীয় প্রশ্নটা রিলেটেড বলে আমরা আসছি আপনার কাছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই সরকার গঠনে আপনাদের, মানে সাকিব ভাই তো বটেই প্রকাশ্যে, এবং আপনি যেহেতু জেলে ছিলেন, আপনার আড়ালে হলেও আপনার ভূমিকা ছিল, ব্যারিস্টার পার্থ নিজেকে কি এখনো এই সরকারের অংশ মনে করছেন? এই সরকারের সঙ্গে কি দূরত্ব ক্রমশ বাড়ছে কিনা? মানে আপনি আসলে আপনার প্রথম প্রশ্নের উত্তরে কিছুটা আভাস দিয়েছেন, এটা যদি আপনি একটু চট করে বলেন। আমাদের তো সরকারের অংশ হওয়ার প্রশ্নই উঠছে না, আমরা তো সরকারের অংশ কোনোভাবেই না। আমি নিজে গত বছর চিঠি লিখেছিলাম এই এই জাভেদ সাহেবের বাড়ির জন্য, যেটা পরবর্তীতে আরো 6 মাস পরে ব্রিটিশ এক এমপি লিখেছে। সরকারের এই টাকাগুলি কিভাবে আনবে, এটা একটা কমিশন করা, এক্সপার্ট এভিডেন্স নেওয়া, এস আলমের টাকাগুলি জাভেদ, কোনো কিছুই আমরা সরকারের তরফ থেকে দেখি না দৃশ্যমান। এরকম আরো অনেক কিছু আছে জাভেদ, আমার আপনার সাথে 3 ঘন্টা কথা বলতে হবে। আমি তো বললাম না, সাপোর্ট আমরা করছি, কিন্তু তাদের কাজ করার প্রক্রিয়াটা আমাদেরকে খুব একটা, মানে আশাহত বলবো না, বাট আমি মনে করি আরো অনেক বেটার হতে পারতো আমরা যদি সবাই সাহায্য করার একটা সুযোগ থাকতো। একটা স্পোকসম্যান নাই সরকারের, একটা লিয়াজা কমিটি নাই সরকারের। আমি আজকে আসিফ ভাইকে ফোন করলে দেখা যাচ্ছে 3 দিন পর আসিফ ভাই কল ব্যাক করছে, আদিল ভাইয়ের সাথে হয়তো যোগাযোগ, ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে, ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে। একটা পর্যায়ে তো আমরা আমাদের আর টেলিভিশনে কথা বলা ছাড়া
আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট ভেরি ক্লিয়ারলি যে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে না, আমরা বলতে যাচ্ছি যে এই জিনিসগুলি আমাদের করা দরকার, আমাদের বলা দরকার, এবং তাদেরও রিসিপেন্ট জায়গা থাকা উচিত যে আমাদের এই অ্যাডভাইস গুলি নিক, তারপর যদি হোক না হোক। সরকারের মুখ্য উদ্দেশ্য যে পলিথিন হর্ন বাজানো বা টেবিলে কি থাকবে এটা তো আসলে না। আমি আসছি বেশ পার্থ আপনার কাছে। জনাব জুনায়েদ সাকি, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে সরকারের সাথে আপনার যে সরকার গঠনে যে আপনার প্রক্রিয়া ছিল, আপনি সেটি আসলে দূরত্ব বাড়ছে কিনা ক্রমান্বয়ে? যেমন শহীদদের তালিকার কথা বললাম, সেই তালিকা কিন্তু প্রণয়ন হচ্ছে, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। ইতিমধ্যে ছাত্রদের সহ যে একটা উপকমিটি হয়েছে, তারা একটা খসড়া তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা আরো হচ্ছে। কিন্তু যেটা আবার বলবো যে একই সাথে আমরা যখন শহীদদের স্মরণ করতে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিশেষভাবে আমি নিজে আমাদের দলের দিক থেকে যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, শহীদদের পরিজন যখন তারা কিভাবে তাদের জীবন নির্বাহ করবেন, বিশেষত অনেক শহীদরা আছেন যারা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, তাদের যে প্রাত্যহিক বাস্তবতা, সেটার প্রতি যে মনোযোগটা থাকা দরকার, সেই মনোযোগের অনেক আপনার কাছে মনে হয় না, আমি এটা উদাহরণ আকারে বললাম, সাকিব ভাই আপনার কাছে মনে হয় না যে যারা শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছে যারা এখন ক্ষমতায় আছেন, ছাত্র জনতা সমন্বয়কদের মধ্যে থেকে বা ছাত্র জনতার মধ্যে থেকে শহীদ হয়েছে, তারা তাদের ব্যাপারটা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান 100 কোটি টাকার একটি ফান্ডও করেছেন এবং সেটির ব্যাপারে চিন্তা করা হচ্ছে। মানে এই ব্যাপারটি বারবার আপনারা সামনে আনছেন কেন? মানে আপনি বারবার এটাকে আমি আনছি না, আমি বলছি যে মানে আমি একটা উদাহরণ দিলাম যে কাজের ক্ষেত্রে আমরা অগ্রগতিটাও দেখছি, আবার যেখানে ঘাটতি হচ্ছে সেই কথাগুলো আমরা বলছি। কারণ এটাই সহযোগিতার জায়গা। স্টুডিও নট টু মুভ ইন ফ্রন্ট অফ মি প্লিজ। সাকিব ভাই কন্টিনিউ। আচ্ছা, যেটা বলছি যে আমরা এটাকে নেতিবাচক অর্থে না দেখে আমরা যেটা বলছি, যা প্রয়োজন, যা সমস্যাগুলো হচ্ছে সেগুলো সরকারের কাছে তুলে ধরা, সেটা আমাদের একটা কর্তব্য আমরা মনে করি। এবং এই কর্তব্যের জায়গা থেকে আমরা এই যে গত শনিবারে যে বৈঠকটি হলো, সেই বৈঠকে আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক একটা কাউন্সিল গঠন করা যেতে পারে, কিংবা যে নামেই বলেন না কেন, একটা কাঠামো তৈরি করা যেতে পারে যেখানে সরকারকে যারা সমর্থন জানিয়েছে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, অর্থাৎ অংশীজন, জনগণের বিভিন্ন অংশ, তাদের সাথে সরকারের আরো ঘনিষ্ঠ যোগাযোগটা থাকে। কারণ এদের সমর্থনের ভিত্তিতেই, তার শক্তির উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কাজেই প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনার সাথে রাজনৈতিক উত্তরণ, দুটো ক্ষেত্রেই সরকারকে যাতে আমরা আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে পারি, সেইটা খুব জরুরি একটা জায়গা আমরা মনে করি। এখন এখানে সরকারের অনেক না, আমি একটু অ্যাড করি তো এখানে খালেদ, এখানে তো আপনার ইন্টারিম গভর্নমেন্টে জনগণের সাথে সম্পৃক্ত যারা আছে, নূর আছে, মান্না ভাই আছে, সাকিব ভাই আছে, এনাদের মতো মানুষদেরকেও তো উপদেষ্টাতে নিতে পারে। এখানেও তো কোনো প্রবলেম নেই, এখানে তো জনসম্পৃক্ততা বাড়বে। এইটা তো আমি মনে করি যে এটা হওয়া উচিত। আচ্ছা, এই বিষয়ে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু প্রথমত বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক দল যেহেতু ভবিষ্যতে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই তারা তাদের উত্তরণ পর্বটাতে তাদের ভূমিকা রাখার কথা চিন্তা করেছেন, অনেকেই করেন সেটা। আমি যে জায়গাটা বলতে চাইছি যে মাঝখানের এই পর্বেও যেহেতু এই সরকার আসলে শুধু উপদেষ্টাদের তো তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু উপদেষ্টাদের শক্তির ভিত্তিটা কোথায়? শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনরা, যারা এই আন্দোলন করেছে এবং যারা এর আন্দোলনের প্রতিনিধিত্ব করে। কাজে তাদের সাথে যে প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণ পর্ব, দুই ক্ষেত্রেই খুবই ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার। তার কাঠামোটা কি হবে সেটা সরকারকেই ভাবতে হবে, এবং আমরাও নিশ্চয়ই পরামর্শ দিতে পারবো, কিন্তু সেইটার জায়গাতে পৌঁছানো দরকার। মানে কারণ এই সরকারটি, আমি একটু একটা জিনিস শেষ করি, এই সরকারটা কিন্তু একটা বিশেষ বাস্তবতায় এসছে। এটার সাথে ওই 2007-08 সরকার, 91 সালের সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কারোর সাথে কেউ বলছেও না যে এটি সেই সরকারের সাথে তুলনীয়। কিন্তু আমার একটি জিনিস জানার ইচ্ছা যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে সরকার কেন এই সম্পৃক্ততার মধ্যে দিয়ে যাচ্ছে না? যেটি জনাব পার্থ বললেন যে এটা তো মাহমুদুর রহমান মান্না বা ডাকসুর সাবেক সভাপতি নূর হতে পারতেন, বা জুনায়েদ সাকি তো অবশ্যই হতে পারতেন। সেটি জুনায়েদ সাকির চয়েস হতে পারে যে তিনি সরকারে যান নাই, কিন্তু আসলে এই সম্পৃক্ততার ক্ষেত্রে সরকারের মানে কোথায় আটকাচ্ছে?
সরকার কিন্তু বলে নাই যে তারা সম্পৃক্ততা চায় না। সরকার কিন্তু সম্পৃক্ততার ব্যাপারে অত্যন্ত আগ্রহ প্রকাশ করছে এবং বারবারই বলছে যে তারা এই সমর্থনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে এবং এই সমর্থনের ভিত্তিতেই তারা রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু সেইটার তারপরও গ্যাপ থেকে যাচ্ছে। এখন সেই গ্যাপ কিভাবে সমাধান হবে সেটার জন্যই আমরা তাদেরকে জানিয়েছি। আমরা দেখি সামনে কিভাবে তারা এই বিষয়টিকে আরো ডিল করেন। এখন আমি যেটা বললাম যে অনেকগুলো কাজে কিন্তু সরকারের অনেকগুলো পদক্ষেপ আছে, যেমন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আর্থিক খাতে অনেকগুলো পদক্ষেপ আছে যেগুলো ইতিবাচক জায়গা আছে। আবার অনেকগুলো জায়গাতে এখনো মানুষ তার প্রত্যাশা অনুযায়ী দেখতে পাচ্ছে না, যে যারা এত হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করলো, যারা ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিল, সেগুলো কিভাবে তারা আসলে জবাবদিহিতার আওতায় আসবে, কিভাবে টাকা উদ্ধার হবে, এই প্রশ্নগুলো নিয়ে আরো অনেক স্ট্রং, কিভাবে টাকা উদ্ধার হবে বা কিভাবে এই কাজগুলি করা হবে সেই সম্পর্কে আমরা একটি কথা যেটি আসলে শিক্ষা উপদেষ্টা বলেছেন শিক্ষকদের সম্পর্কে, যে 500 লোক ভিসি হতে চায়, কেউ পড়াতে চায় না। আমরা এখন দেখছি যে এই সরকারের মধ্যে থেকে অনেক লোকই বাইরে থেকে এসে পদ পদবি যতটা দাবি করছেন ততটা কাজ করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে কি একটি কোনো মন্তব্য করবেন কিনা সাকিব ভাই? আপনাকে দিয়ে আমরা শুরু করি যে আসলে এই সরকারের মধ্যে থেকে যত লোক পদ পদবি চাচ্ছেন তত লোক আসলে কাজ করতে চাচ্ছে না, বা কাজটা কে করবেন তারা যেন জানে না। আমরা আসলে মূল প্রশ্নগুলিতে যেতে হবে। এইগুলি আপনাদের জন্য কমন প্রশ্ন, আপনারা যদি একটু তাড়াতাড়ি এগুলির জবাব দেন।